অনেক বছর আগে রংপুর নামে একটি রাজ্য ছিল। সেখানে রাজার নাম ছিল বুধরাজ। রাজা বুধরাজ ছিলেন একজন অসাধারণ তীরন্দাজ। তিনি তীর দিয়ে দারুণভাবে লক্ষ্যভেদ করতে পারতেন। তার পছন্দের খেলা ছিল উড়ে যাওয়া পাখিদের লক্ষ্য করে শিকার করা। এই শখের জন্য তিনি প্রায় নিরীহ পাখিদের মারতেন। রাজা তার তীরন্দাজির জন্য খুবই গর্বিত ছিলেন এবং মনে মনে ভাবতেন পৃথিবীতে তার চেয়ে ভালো তীরন্দাজ কেউ নেই। তার এই শখের কারণে তিনি রাজ্যের কাজকর্ম ঠিকমতো দেখভাল করতে পারতেন না। তার সব রাজকাজ চলত মন্ত্রী ও উপদেষ্টাদের সহায়তায়। বুধরাজের স্ত্রী রাজার এই শখটি পছন্দ করতেন না, কারণ রাজা নিরীহ পাখিদের মারতেন এবং রাজ্যের কাজে অবহেলা করতেন। রাজা প্রায় রানীর কাছে নিজের তীরন্দাজির প্রশংসা করতেন, কিন্তু রানী এ নিয়ে কিছুই বলতেন না। একদিন রানী মন খারাপ করে তার মার কাছে গিয়ে সব কথা খুলে বললেন যে কিভাবে রাজা তার তীরন্দাজির শখের জন্য রাষ্ট্রের কাজ ঠিকমতো করতে পারছে না। রানী বললেন, মা আমি এখন কি করব? রানীর মা বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই সমস্যার থেকে বের করার একটা সমাধান বলে দিব। তার মা তাকে একটি পরিকল্পনা বললেন। সব শুনে রানী বললেন, ঠিক আছে, আমি আজই তাই করব। পরের দিন সন্ধ্যায় যখন রাজা তার রানীকে তার তীরন্দাজির বিষয়ে জিজ্ঞাসা করলেন, রানী বললেন, মহারাজ আপনি তো জানতে চান এই পৃথিবীতে আপনার চেয়ে ভালো তীরন্দাজ আছে কি? তাহলে আপনাকে তো পুরো পৃথিবী ঘুরতে হবে, বাড়িতে বসে তো কিছুই হবে না। রাজা বললেন, ঠিক আছে, আমি আজই বের হব ভালো তীরন্দাজের খোঁজে, কিন্তু যদি আমি আমার থেকে ভালো তীরন্দাজ না পাই তাহলে তুমি যা বলবে আমি তা করতে প্রস্তুত। রানী বললেন, তাহলে শোনো, তুমি যদি জিতো আমি তোমাকে সেরা তীরন্দাজ হিসেবে মেনে নেব, আর যদি আমি জিতে যাই তবে তুমি 1 বছর পর্যন্ত আমাকে তোমার মুখ দেখাতে পারবে না। এভাবে রাজা ভালো তীরন্দাজ খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। তিনি 1 সপ্তাহ ধরে ঘুরে বেড়ালেন। অবশেষে একদিন তিনি একটি লোককে দেখলেন যার হাতে একটি ধনুক ছিল। তাকে দেখে রাজা ভাবলেন, এই লোকটাকে, আচ্ছা এতদিন পরে কেউ তো একজন দেখা গেল, চলো গিয়ে তার কাছে জিজ্ঞেস করি। রাজা তার কাছে গিয়ে বলল, ভাই তুমি তীর ধনুক হাতে নিয়ে কেন এখানে দাঁড়িয়ে আছো? লোকটি বলল, আমি শিকার করে ফেলেছি, শুধু এখন নিচে পড়ার অপেক্ষায় আছি। কিন্তু তুমি কে? রাজা কিছুক্ষণ ভাবলো এবং বলল, আমি বুধরাজ, আমি আমার থেকে বড় নিশানাবাজের খোঁজে বেরিয়েছি। কিন্তু তুমি তো বললে না তুমি কে, আর শিকার পড়লে তোমার কি লাভ? লোকটি বলল, শুনো, আমার নাম হচ্ছে ধনুষরাজ, শিকার পড়তে এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণ তুমি আমাকে বলো তুমি নিশানাবাজিতে কি তীর মেরেছো, যে কারণে তুমি এভাবে জঙ্গলে ঘুরছো? রাজা বুধরাজ তার তীরন্দাজির গুণাবলী বলল। সে বলল, আমি উড়ে যাওয়া পাখিদের লক্ষ্য করে মারতে পারি, এবং গর্বের সাথে বলল, এখন তুমি বলো আমার মতো তীরন্দাজ কি কোথাও আছে? ধনুষরাজ সেই কথা শুনে হেসে উঠল। রাজা বলল, তুমি হাসছো কেন ভাই? আমি তো কোনো মজা করছি না, ভালো হতো যদি সত্যি এটা মজাক হতো। ধনুষরাজ বলল, তুমি তো শর্তে হেরে গেছো, এখন তোমাকে 1 বছর পর্যন্ত তোমার স্ত্রী ও বাড়ি থেকে দূরে থাকতে হবে। তখন তারা দুজন কথা বলছিল। হঠাৎ করে একটি পাখি আহত হয়ে মাটিতে পড়লো, যার শরীরে একটি তীরবিদ্ধ ছিল। ধনুষরাজ বলল, আহা, আমার শিকারে এসে গেছে। রাজা বুধরাজ এই দৃশ্য দেখে খুবই অবাক হলো। সে ভাবতে লাগলো, এখন আমি কি দেখছি? না সে আমার সামনে শিকার করলো, না কোনো তীর ছুড়লো, তাহলে এই আহত পাখিটি এখানে এলো কিভাবে? রাজা অবাক হয়ে বলল, এটা কি অলৌকিক ঘটনা ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধনুষরাজ বলল, আমার নাম ধনুষরাজ এমনিতেই নয়, জানো আমি এই পাখিটিকে 300 ফিট উচ্চতা থেকে 1000 মাইল দূর থেকে তীর মেরেছি। আমি জানতাম এটি কোথায় পড়বে এবং আমার অনুমান পুরোপুরি সঠিক হয়েছে। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে পাখিটির শরীরে যে তীর আছে সেটাই আমার নাম লেখা আছে, মিলিয়ে দেখো। রাজা পাখির শরীর থেকে তীরটি বের করলেন এবং ধনুষরাজের নামটি তীরের মধ্যে দেখতে পেলেন। রাজা ভাবতে লাগলো, এর মানে আমি শর্তে হেরে গেছি, এবং শর্ত অনুযায়ী আমাকে তো 1 বছর আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না। তাহলে কেননা আমি ধনুষরাজের সাথে থাকি, তার সাথে থেকে আমি ধনুক বিদ্যায় আরো দক্ষ হয়ে উঠবো। এরপর রাজা ধনুষরাজকে বলল, ভাই আমি স্বীকার করেছি তুমি আমার থেকে 1000 গুণ ভালো তীরন্দাজ। আমি চাই তুমি আমাকে তোমার শিষ্য হিসেবে গ্রহণ করো এবং এভাবে আমি 1 বছর তোমার সাথে থাকি। ধনুষরাজ বলল, আমিও চাই তোমার মতো কাউকে, কিন্তু আমি তোমাকে বন্ধু বানাতে চাই। রাজা বলল, ঠিক আছে, তাহলে চলো। এভাবে তারা দুজন এগিয়ে যেতে লাগলো। নদী নালা আর শহর ঘুরতে ঘুরতে তারা একটি পাহাড়ি এলাকায় পৌঁছালো। সেখানে তারা দেখলো এক পাহাড়ের সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। সে জোরে জোরে হাসছে। রাজা বলল, এই পাহাড়ে দাঁড়িয়ে থাকা লোকটিকে, আর সে কেন এভাবে হাসছে? নিশ্চয়ই এখানে কিছু মজার ঘটনা ঘটেছে, চলো আমরা দেখতে যাই। কিন্তু তারা যখন ওই লোকটির কাছে পৌঁছালো সেখানে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। রাজা জিজ্ঞেস করলো, তুমি এভাবে হাসছো কেন? ধনুষরাজ বলল, এটা তো পাগলের মতো মনে হচ্ছে। লোকটা বলল, কি বললে? পাগল? আমাকে কি তোমার পাগল মনে হচ্ছে? রাজা বলল, মাফ করো বন্ধু, আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে। আসলে আমরা তোমাকে বিনা কারণে হাসতে দেখে অবাক হয়ে গেছিলাম, কিন্তু আমি তো বিনা কারণে হাসছি না। তুমি জানতে চাও কেন আমি হাসছি? লোকটা বলল, আমার নাম গিদ্রাজ, আমি এখান থেকে 4000 মাইল দূর পর্যন্ত দেখতে পারি। এখান থেকে 4000 মাইল দূরে একজন জাদুকর শো দেখাচ্ছে, আর আমি সেই শো এখান থেকে দেখেই হাসছি, কিন্তু তোমরা দুজন এসে সব মজা নষ্ট করে দিলে। রাজা বলল, এর জন্য আমাদেরকে মাফ করে দাও বন্ধু, কিন্তু বলো এই দুনিয়াতে কি তোমার কেউ আছে? গিদ্রাজ বলল, কেউ নেই, আমি একা। ধনুষরাজ আর রাজা নিজেদের গুণাবলী গিদ্রাজকে বলল। যা শুনে গিদ্রাজ খুব খুশি হলো। সে বলল, তোমাদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য, চলো আমরা 3 জন একসঙ্গে এই দুনিয়া ঘুরে আসি। এরপর তারা 3 জন ঘোড়ায় চড়ে এগিয়ে চললো। তারা সামনে একটি জঙ্গলে পৌঁছালো, যেখানে রাজা এক লোককে দেখে ভাবতে লাগলো, এই ভীষণ জঙ্গলে এই লোকটি
লোকটি একা কি করছে। রাজা বুধরাজ তার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, এই ভয়ঙ্কর জঙ্গলে তুমি একা কি করছো? লোকটি বলল, আমি একজন কাঠুরে, ভালো কাঠের খোঁজে 4000 মাইল দূর থেকে এখানে এসেছি। এখানে প্রচুর শুকনো কাঠ পাওয়া যাবে। রাজা অবাক হয়ে বলল, তুমি কাঠ কাটার জন্য 4000 মাইল দূর থেকে এসেছো? হ্যাঁ, কিন্তু এটা সত্যি যে আমার ঘর উত্তর দিশায়, এখান থেকে 40,000 মাইল দূরে। রাজা তার কথায় সন্দেহ প্রকাশ করলো এবং সে বলল, নিশ্চয় তুমি আমাদের সাথে ঠাট্টা করছো, এমনটা কখনোই হতে পারে না। আর তোমার কাছে তো কোনো ঘোড়া কিংবা কিছুই নেই। সে বলে, আমার ঘোড়ার কি দরকার? আমি তো ঘোড়ার থেকে 100 গুণ দ্রুত দৌড়াতে পারি। 1000 মাইল 1 মিনিটে পার হয়ে যায় আমি। তোমার নাম ধৃতরাজ। রাজা বললেন, তুমি কতটা সত্য বলছো সেটা এখনই দেখা যাবে। বন্ধু গিদরাজ, তুমি একটু দেখো তো ধৃত সত্য বলছে কিনা। গিদ বলল, আমি একটু দেখি। উত্তর দিকে 40,000 মাইল দূরে একটা নিম গাছ আছে। সেই গাছের ছায়া একটি বাড়ি আছে, সেটাই ধৃতের বাড়ি। এরপর সবাই একে অপরের সঙ্গে নিজের গুণাগুণ বলতে লাগলো। সব গুণ জানার পর ধৃত বলল, বন্ধু, বাড়িতে একা থেকে আমি খুবই দুঃখী হয়ে যাই। তোমরা কি তোমাদের সাথে আমাকে নিয়ে যাবে? ধনুষরাজ বলল, কেন নয় বন্ধু, আমরা তো পৃথিবী ঘুরতে বেরিয়েছি, তুমি আমাদের সাথে থাকলে আরো মজা হবে। এভাবে তারা 3 জন থেকে 4 জন হয়ে গেল। হাঁটতে হাঁটতে তারা একটা শহরে পৌঁছালো। সেখানে ধৃতরাজ আগে থেকে পৌঁছেছিল। শহরে পৌঁছানোর পর রাজা বলেন, আশ্চর্য ব্যাপার, পুরো বাজার ও গলিগুলো শুনশান হয়ে আছে। এটার কারণ কি হতে পারে? গিদরাজ বললেন, সামনে গাছের নিচে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তাদের কাছে গিয়ে শহরের দুঃখের কারণ জিজ্ঞেস করি। কিছুক্ষণ পরে তারা সেই গাছের নিচে পৌঁছালো। সেখানে একজন বৃদ্ধা দাঁড়িয়ে ছিল। বৃদ্ধ তাদেরকে বললেন, তোমরা কে? এখানে কেন এসেছো? তারা বলল, আমরা তো পথচারী বাবা, শহরে দেখলাম অনেক দুঃখ, তাই তোমার কাছে জানতে এসেছি। বৃদ্ধ বলল, আমাদের রাজার একমাত্র ছেলে, কিন্তু সে এক ভয়াবহ রোগে আক্রান্ত। এর চিকিৎসা এই শহর থেকে 200,000 মাইল দূরে একটা অমৃত ঝর্ণার জল। ডাক্তার বলেছে, যদি সন্ধ্যার আগে অমৃত জল রাজপুত্রকে না দেওয়া হয় তাহলে তাকে কেউ বাঁচাতে পারবে না। এর জন্য মহারাজ একটি শর্ত রেখেছেন, যে সেই জল আনবে তার সাথে রাজকুমারীর বিয়ে হবে এবং তাকে রাজ্যের অর্ধেক দিয়ে দেওয়া হবে। তখন তারা বলল, আমাদেরকে রাজ্যের মহলে নিয়ে চলো, আমরা 1 ঘন্টার মধ্যেই জল নিয়ে আসতে পারবো। বৃদ্ধর থেকে পথ সম্পর্কে জেনে 4 বন্ধু মহলে পৌঁছালো। দরবারে গিয়ে তার রাজার সামনে দাঁড়ালেন এবং বললেন, আমরা 1 ঘন্টার মধ্যে জল আনতে পারবো। রাজা বললেন, তোমাদের কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি তাও তোমাদেরকে এই সত্যে যেতে দেবো। এরপর গিদরাজের কাছে রাস্তার তথ্য জেনে নিল এবং সেদিকে দৌড়াতে থাকলো। কিছু সময় পর গিদরাজ তাকে দেখতে শুরু করলো। তখন রাজা গিদরাজ বললেন, প্রিয় বন্ধু গিদরাজকে একটু দেখে বলো, গিদরাজ এখন কোথায় আছে এবং সে ঝর্ণা থেকে কত দূরে আছে। গিদরাজ বলল, দেখো, সে ঝর্ণার কাছে পৌঁছে গেছে এবং পানি নিচ্ছে, কিন্তু আমি কি দেখছি, যে গাছের নিচে গিদরাজ ঝর্ণার পানি এক লোটে ভরছে, সেই গাছ থেকে একটি ভয়ঙ্কর অজগর তার দিকে আসছে। তখন ধনুষরাজ তার ধনুক বের করলো। সে বলল, তুমি আমাকে অজগরের সঠিক অবস্থানটি বলো, আমি তীর দিয়ে তাকে এখান থেকে মেরে ফেলি। গিদরাজ ধনুষরাজকে অজগরের সঠিক অবস্থান জানালো। তারপর ধনুষরাজ তার তীর ছুড়লো এবং গিদরাজ বলল, তীর একদম নিশানায় লেগেছে। অজগরও মরে যেতে শুরু করেছে। কিছু সময় পার হওয়ার পর ধৃতরাজ দ্রুত গতিতে মহলে এসে পৌঁছালো। তার হাতে একটি পাত্র ছিল যাতে ঝর্ণার জল ছিল। বুদ্ধজি রাজকুমারকে অমৃতের জল পান করালো। জল পানের পর রাজকুমার বলল, আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি পিতাজি, আজ আমি অনেক খুশি। এখন রাজা বলল, তোমাদের মধ্য থেকে একজনকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, কিন্তু এই সিদ্ধান্ত তোমাদের মিলেমিশে করতে হবে। আমার মেয়ের হাত তোমাদের মধ্যে কে ধরবে? তখন রাজা বুধরাজ বললেন, রাজকুমারীর সঙ্গে বিয়ের আসল অধিকারী তো ধৃতরাজই। মহারাজ, সে তার প্রাণের ঝুঁকি নিয়ে 1000 মাইল দূর থেকে অমৃত জল এনেছে। ধনুষরাজ এবং গিদরাজ তো শুধু তার সাহায্য করেছে। তখন ধনুষরাজ বলল, এটা মিথ্যা মহারাজ। সবাই বিস্ময়ে ধনুষরাজের দিকে তাকালো। আমি সত্যি বলছি মহারাজ, যদি আমি এই পরিকল্পনা না করতাম তাহলে আমরা কখনোই এই রাজ্যে পৌঁছাতে পারতাম না এবং আপনার মহলের চলমান ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারতাম না। শুনুন মহারাজ, আমাদের মধ্যে কারো কোনো বিশেষ যোগ্যতা নেই। আমরা 3 জনই রংপুরের বিখ্যাত ঠগ, কিন্তু আমরা এই ঠগের ব্যবসা থেকে পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিলাম এবং সম্মানের সাথে জীবন কাটাতে চেয়েছিলাম। তখন একদিন রাজা বুধরাজের স্ত্রী আমাদের কাছে এলেন এবং তিনি আমাদেরকে এমন একটি পরিকল্পনা করতে বললেন যাতে মহারাজ বুধরাজের অহংকার ভেঙে যায় এবং তিনি নির্দোষ পাখিদের আর হত্যা না করে। তার কথায় আমরা ভেষবদল করে মহারাজের পেছনে ফলো করতে লাগলাম। আর আমি যখন ধনুষরাজ হয়ে মহারাজের সামনে পৌঁছালাম এবং তাকে কথায় জড়ালাম, তখন আমার অন্য সঙ্গী একটি পাখি মেরে সেখানে ফেললো। আর মহারাজ আমাকে চমৎকার তীরন্দাজ মনে করলেন এবং মহারানীর দেওয়া প্রতিজ্ঞা পালন করলেন। এইসব কথা শুনে রাজা বুধরাজ খুবই অবাক ছিলেন। আচ্ছা, তারপর কি হলো? মহারাজ, পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে গেলাম। তখন আপনার পরিচয় গিদরাজ এবং দ্রুতরাজ অজয়ের সঙ্গে হলো। যদিও আসলে দ্রুত অজয়ের একটা তেজি ঘোড়া ছিল। আমি ইচ্ছে করে আমার ঘোড়া ধীর করে রাখলাম যাতে সে আমাদের আগে শহরে পৌঁছায়। এখানে এসে আমরা শহরের সব জায়গায় দুশ্চিন্তার কারণ জানতে চাইলাম। রাজকুমারের অসুখের চিকিৎসার উপায় জানতে আমরা বৌদ্ধের বাড়িতে গেলাম। যখন আমরা বৌদ্ধর বাড়িতে পৌঁছালাম তখন শুনলাম আপনার মহামন্ত্রী তার সঙ্গে কথা বলছে। আমি চুপচাপ তাদের কথাগুলো শুনতে লাগলাম। তখন বৌদ্ধজি মন্ত্রীকে বলছিলেন যে সূর্য ডুবার পর তারা
চিকিৎসার নামে রাজকুমারকে বিষ দিবেন। মন্ত্রী খুশি হয়ে বললেন যে তিনি বৈদ্যকে ধনী করে দিবেন। আমি দ্রুত বুঝতে পারলাম যে এটা ষড়যন্ত্র হচ্ছে মন্ত্রী ও বৈদ্যর। মহামন্ত্রী যখন চলে যায় তখন আমি বৈদ্যকে একা পেয়ে ধরলাম এবং ভয় দেখালাম। সে পুরো সত্যি ঘটনাটি আমার কাছে বলল। আমি বৈদ্য থেকে রাজকুমারের অসুখ সরানোর জন্য ওষুধ নিয়ে নিলাম এবং এরপরের গল্প তো আপনারা সবাই জানেন। সত্যি হলো যে রাজকুমারকে মারার জন্য শহরের এক কুয়ার জলে ভাইরাস মিশিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে রাজকুমার অসুস্থ হয়ে গিয়েছিল। সৈন্যরা মহামন্ত্রী ও বৈদ্যকে তখনই কারাগারে ভরে দিল। রাজা বললেন এখন রাজকুমারই তার প্রিয়জন বেছে নিবে। রাজকুমারী এসে বলল, আমি মানি তোমরা তিনজন ঠক, কিন্তু আজ তোমাদের কারণে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়েছে এবং তোমাদের মধ্যে ভালো মানুষ হওয়ার আকাঙ্ক্ষা আছে। তাই শর্ত অনুযায়ী আমি দ্রুতের সঙ্গে বিয়ে করব। আর দ্রুত রাজা বুধরাজের অপরাধী, তাই আগে রাজার থেকে অনুমতি নিতে হবে। রাজা বুধরাজের অহংকার ভেঙে গেল, তিনি এই ব্যাপারে আপত্তি জানালেন না। এরপর রাজা বুধরাজ ধনুষরাজ এবং কতিরাজকে তার বিশেষ সহযোগী হিসেবে নিয়োগ দিলেন এবং মহলে ফিরে এলেন। মহলে ফিরে আসার কারণে রানী মহারাজকে দেখে অনেক খুশি হয়। তখন মহারাজ বললেন, রানী এখন আমি বুঝতে পারছি যে নির্দোষ পাখিদের শখের জন্য মারাটা ঠিক নয়। এখন থেকে আমি তীরন্দাজি তো করবোই, কিন্তু পাশাপাশি আমার রাজ্যকেও সামলাবো এবং কোনো নির্দোষ পাখিকে হত্যা করব না। এরপর রাজা বুধরাজ এবং রানী একটা শান্তিপূর্ণ জীবন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের? ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।